নমস্কার। মার্কেটে আবার নতুন করে কি ফল শুরু হয়ে যাবে? আগে যেমন ২২,০০০ বা ২১,৯০০ এরকম লেভেলগুলো আবার চলে আসবে? সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে দেখুন, আমি গতকাল একটা ভিডিও রিলিজ করেছিলাম যে স্টকের দাম ফিরে পেতে, স্টকের আগের দাম যে পুরনো হাই করেছিল ২০২৪ নাগাদ, বেশিরভাগ স্টকের সেই দাম ফিরে পেতে ৩ বছর লাগতে পারে। লজিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, বেশিরভাগ লোকই কিন্তু সাপোর্ট করেছেন, বেশিরভাগ লোক লজিকটা বুঝেছেন। কয়েকজন লোক একটু বোঝেননি, তাদের জন্য এক দুটো কথা আমি বলে নিতে চাই। যে দেখুন, আমি এখানে ইন জেনারেল অন অ্যান অ্যাভারেজ কথা বলছি, ঠিক আছে? মানে ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লদের নিয়ে কথা বলা হচ্ছে না। যে যে স্টকগুলো একদম ভালো র্যাঙ্কে আছে, সেগুলো তো উপর থেকে 50%, 40% হয়তো কারেক্টই হয়নি। তাদের দাম ফিরে আসতে 5 বছর বা 3 বছর, 2 বছর লাগবে না। তাদের মার্কেট, আমাদের নিফটি সেন্সেক্স একটু দাঁড়িয়ে গেলেই তাদের দাম ফিরে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ বলি, মাঝগাঁও ডক উইকলি চার্ট আপনাদের সামনে ওপেন আছে। এটা কি উপর থেকে 50%? তো তেমন কারেক্টই হয়নি। এ তো এখন যেদিন ভিডিওটা আমি তৈরি করেছি, মানে গতকাল, সেই দিনও তো দাম এই যে ওর হাই, যে রিসেন্ট 2024-এ হাই করেছে, ওর তো তার কাছেই আছে, ও তো তার সামনেই আছে। এটা ক্রস করতে 3 বছর লাগবে? তা তো লাগবে না, তা তো বলাও হচ্ছে না। কিন্তু ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লদের নিয়ে তো এটা নয়। এটা তো ভালো স্টক, বা যে স্টকগুলো দাঁড়িয়ে আছে, যে স্টকগুলো উপর থেকে 40-50% কারেক্ট হয়েছে, তাদের কি হতে পারে অন অ্যান অ্যাভারেজ বলছি। তার মধ্যেও কিছু স্টক ভালো হয়ে যাবে, ফান্ডামেন্টাল হয়তো সুপার ভালো, বা বা তাদের আর্নিংটা হয়তো স্ট্রিটকে চমকে দেবে একদম। দেখুন, স্ট্রিটকে তো এখনো চমকায়নি, তাই জন্যই তো প্রাইসটা কারেকশন হয়েছে, তাই না? স্ট্রিট ভেবে নিয়েছে যে আর্নিংটা আগের থেকে খারাপ হবে, তাই জন্য নিচে নেমে এসেছে দাম, সোজা কথা। এইবার যদি স্ট্রিটকে সে আউট পারফর্ম করে, মানে চমকে দেয় আর্নিংস দিয়ে, তাহলে আবার স্ট্রিট তাকে 3 বছর ওয়েট করাবে না, তার আগেই হয়তো বাড়িয়ে দেবে, তাই না? এইটা। আবার দেখুন, আমি কোন স্টকগুলো নিয়ে বলছি। ধরুন ইরেডা, এটা উদাহরণ দেওয়া হচ্ছে, এটা কোনো রকম রেকমেন্ডেশন বা কোনো রকম আমার ওপিনিয়ন না, জাস্ট এক্সাম্পল পারপাসে। দেখুন ইরেডা স্টকটা উপর থেকে, একদম যদি উপর থেকে দেখুন, এই যে 54%, 54 থেকে 55% নিচে পড়েছে, এখন এই কদিনে একটু উঠে 47% গেছে। এইগুলোকে নিয়ে আমি বলেছি যে মোটামুটি এই সব অ্যাভারেজ স্টক, যদি এর আর্নিংটাও সুপার নর্মাল না হয়, তাহলে অঙ্ক কষে দেখিয়েছি অ্যাভারেজ রিটার্ন যেটা মিড ক্যাপ স্মল ক্যাপের, তাহলে কেমন একটা সময় লাগতে পারে অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, বোঝা গেল? আমি মাঝগাঁও ডকেট দেখালাম, আর আপনাদের সামনেই সেই উদাহরণটা আছে। জানি যারা বুল মার্কেট থেকে সবে এসেছেন, তো আপনাদের চোখে এখনো রঙিন পট্টিটা লাগানোই আছে। ওই কথাগুলো ওই ভিডিওর নিচে যারা একটু মানে অন্য ধরনের কমেন্ট করেছেন, তারা ওই মার্কেটে সবে, মানে পোস্ট কোভিড এসেছেন, তার জন্য মার্কেটের আসল পরিচয়টা এখনো আমরা সেই অর্থে তারা চেনেননি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মার্কেট নিশ্চয়ই চিনিয়ে দেবে তাদের। তো ব্যাপার দেখুন না, উইপ্রোরই উদাহরণ নিই। উইপ্রো তো আমাদের সব থেকে ভালো স্টক, রাইট? উইপ্রো অনেকেরই পোর্টফোলিওতে আছে, এবং ছোটোখাটো স্টক, দেখুন মিড ক্যাপ স্মল ক্যাপ, একটা লার্জ ক্যাপ ভালো স্টক। তাও দেখুন, এই যে পোস্ট কোভিড যে এই টপ করেছিল, তার থেকে দেখুন, তার থেকে মোটামুটি এইখানে এতটা কারেক্ট করেছিল। কতটা কারেকশন ছিল? মোটামুটি ধরুন এই 50%-এর মতো কারেকশন ছিল। তারপর থেকে কতদিন হয়ে গেছে? এইটা 2023 থেকে এই 2000 এখন 25, মোটামুটি 1.5 বছর হতে চলেছে, এখনো তো দাম আগের দামে তো ফিরে তো আসেনি এখনো। তাহলে 1.5 বছর একটা ভালো স্টক। উইপ্রোর ফান্ডামেন্টাল খারাপ সেটা তো বলবেন না, আশা করি। হ্যাঁ, আর্নিং গ্রোথ একটু কম হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু মানে উইপ্রো তো একদম উঁচা কোম্পানি নয়, তারও তো ফিরে আসতে সময় লাগছে। এখন আবার সেই তর্কে চলে যাবেন যে না, মিড ক্যাপ তো, এটা তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ তো এর থেকেও বেশি বাড়ে। তাই জন্য আমি মিড ক্যাপের অ্যাভারেজ ওইখানে 30% নিয়েছি সিএজিআর। এখানে 30% সিএজিআর নিয়েও দেখেছি, যদি একটা স্টক 50% পরে, উপরে তাকে 100% রিকভার করতে হবে। 100% উঠতে তার 30% সিএজিআরেও 2.5 থেকে 3 বছর লাগে। উইপ্রোর ক্ষেত্রে তো 30% সিএজিআর আমরা ধরি না, লার্জ ক্যাপের 30% সিএজিআর অ্যাভারেজ ধরবেন কেন? তা মিড ক্যাপ বলেই তো বেশি ধরে আমি ওটা দেখিয়েছি নর্মাল টাইমে। হ্যাঁ, আবারও বলছি, যদি কোনো স্টক ভালো থাকে, তার আর্নিং ভালো থাকে, তাহলে সেগুলো রিকভারি করে যাবে। কিন্তু সেটা 100টার মধ্যে নিশ্চয়ই 5টা বা 6টা স্টক হবে। সবাই যে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হবে তা তো নয়। ক্লাসে তো অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্টের প্রতি তো
ক্লাসের টিচারের বেশি নজর থাকে, তাই না? ফার্স্ট বয় ফার্স্ট গার্লরা তো নিজেদের পড়া নিজেরাই করে নিতে পারে। তো আমার ওই অ্যাভারেজ যারা স্টুডেন্ট তাদের প্রতি নজর, সেই ধরনের কথাটা বুঝবেন। আর যারা আগের দিনের ভিডিওটা প্লিজ বুঝেছেন তারা প্লিজ নিচে একটু কমেন্ট করে দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার সাথে আছেন, এবং আমি এই ধরনের আই ওপেনার ভিডিও, আপনাদের অনেকের অনেক কন্ট্রোভার্সি, অনেক বাজে কমেন্ট পেতে হয়, তার সত্ত্বেও আমি বানাবো এরকম আই ওপেনার ভিডিও। যাই হোক, তো তো এবার আসি, যদি এই জন্য ভিডিওটাকে ভালো লাগে এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেয়। দেখুন, মাঝগাঁও ডকের উদাহরণটা দিলাম, দেখুন এক জায়গায় দাঁড়িয়ে আছে অন্যরকম। মাঝগাঁও ডক আর ইরেডার মধ্যে একটা পার্থক্য তো নিজেই লক্ষ্য করতে পারছেন, কারণ ইরেডা উঠেওছে একদম স্টিপলি, সবে মাঝগাঁও ডক অনেক একটু কম্পারেটিভলি পুরনো এবং উঠেছে, তারপর কনসোলিডেট করেছে, আবার উঠেছে, আবার কনসোলিডেট করেছে, আবার উঠেছে, আবার কনসোলিডেট করছে, এরকমভাবে ওঠাটা ভালো। যদি একদম স্ট্রেট লাইনে উঠে যায় তাহলে তো তার পতন হয়। তো এই ধরনের আমি যেগুলো ওরকম উপর থেকে 40% পড়ে আছে সেগুলোর কথা বলছি, এটা তো পড়েই নি। আশা করি বুঝতে হবে। যাই হোক, এবার আসি আজকের নিফটির চার্টে। তবে কোনো রকম স্টক নিয়ে যা আলোচনা করছি বা যাই আলোচনা করব, কোনো রকম রেকমেন্ডেশন বা অ্যাডভাইস ভাববেন না, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে কথা বলছি। তো আজকে যদি দেখেন উইকলি চার্ট থেকে আমি ডেইলি চার্টে চলে আসি। নিফটির ক্ষেত্রে আপনারা হয়তো নিজেরাও যারা একটু টেকনিক্যাল জানেন এই ব্যাপারটা জানবেন যে এইখানে ঠিক একদম 23,800-তে ওই আগের যে হাইটা, মানে হাইয়ার হাই বলছি, যে সুইং হাইটা তৈরি করেছিল সেখানে এসে যথারীতি একটু ধাক্কা খেয়েছিল, গতকাল একটু ধাক্কা খেয়েছিল, আজকে তো একদম দিনের লোতে প্রায় বন্ধ দিল এবং 23,500 ভেঙে গেল। ঠিক আছে, এইখানে দেখুন স্টিপলি উঠেছে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন একটা স্টক ধরুন এরকম কোণ করে বাড়ছে, এই অ্যাঙ্গেলে বাড়ছে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, ঠিক আছে, যদি কোনো স্টক এরকমভাবে বাড়ে, মানে প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, 80 ডিগ্রি এরকমভাবে যদি বাড়ে, সেক্ষেত্রে ভাববেন তার একটু কারেকশন হওয়াটা দরকার আছে। ঠিক আছে, এইটা সাস্টেনেবল মুভ নয়। তো ঠিক আছে, এতদিন 4-5-6 দিন ধরে বেড়েছে পরপর এত বেশি, তারপর যদি আজকে একটা রেড ক্যান্ডেল তৈরিও হয় যেখানে মান্থলি এক্সপায়ারি সামনে আছে, একটু অ্যাডজাস্টমেন্টগুলো হয়, তো তাতে অসুবিধার কোনো কারণ নেই। মানে নিফটিকে খারাপ বলে দেওয়া যাবে না, তবে একটা ক্রিটিক্যাল লেভেল, মানে এই লেভেলটা যদি পার হয়ে যায় কিন্তু খুব ভালো। 23,800 থেকে 24,000 এই লেভেলটা যদি পার হয়ে যায় খুব ভালো। কেন ভালো? দেখুন চার্টে এই প্রথম তাহলে এই নিফটি একটা হাইয়ার লো এবং হাইয়ার হাই তৈরি করবে। যদি এখান থেকেও কনসোলিডেট করে আবার যায় তাহলে তো আরেকটা হাইয়ার লো তৈরি করবে এবং তারপর হাইয়ার হাই তৈরি করে দেবে, যদি এই 23,800 থেকে 24,000 এই জোনটাকে ক্রস করে। এটা নোট করে রাখুন, তাহলে খুব ভালো হতে পারে। এবার খারাপ দিকটা কি, যে নতুন লো কি করতে পারে, তার জন্যে আমাদের যে লেভেলটা দেখতে হবে সেটা হলো 23,000, রাউন্ড ফিগারেই বলছি, ±50 পয়েন্ট করে নেবেন। 23,000 জোনটা যদি ভেঙে যায় এবং তার নিচে ট্রেড করে তাহলে কিন্তু নতুন লো আমরা দেখতে পারি। তবে এইখানে একটা ক্যাভিয়াট আছে যে সামনে 2রা এপ্রিল আসছে, জানেন ট্রাম্পের ব্যাপার, ট্রাম্প কি করে তা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আনবো। ট্রাম্পের এই ব্যাপারটা নিয়ে ডিটেলস অ্যানালিসিস হবে, কোন কোন সেক্টর এফেক্টেড আদৌ হতে পারে কিনা বা বাজারের উপর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে একটা ডিটেল ভিডিও আনবো। কিন্তু আজকে সেটা নয়, আজকে হচ্ছে ওই 2রা এপ্রিলের একটা খাড়া তো আছেই, সেটা ঠিক আছে, কিন্তু তাছাড়াও এই নিফটির এই লেভেলটা যদি সে ক্রস করে যায় না, এই জোনটা একটু লো এরকম করে, মানে একটু কারেকশন করার পর, তাহলে কিন্তু খুব সুন্দর জিনিসটা তৈরি হয়, ভালো হয়, মানে জিনিসটা তৈরি হয়। তাহলে এই যে হাইয়ার লো হাইয়ার হাই স্ট্রাকচারটা তৈরি হওয়ার প্রবণতা দেখা যাবে। কিন্তু যদি না হয়, এই 23,800 থেকে ও যদি ঘুরে আসে তাহলে কিন্তু খারাপ, এবং 23,000টা যদি ভেঙে যায়, 23,000 দিকে নজর রাখছি। এখন 23,486-তে আজকে বন্ধ দিয়েছে, আর 480 পয়েন্ট, মানে 500 পয়েন্টের মতো ধরুন, এই 500 পয়েন্টটা কিন্তু ক্রিটিক্যাল। এই 500 পয়েন্টের মধ্যে যে কোনো একটা জায়গায় কনসোলিডেট করে যদি উপরের দিকে যায় খুব ভালো। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল, এই দিকে একটু নজর রাখতে হবে যে আমাদের স্ট্রাকচারটা হাইয়ার লো হাইয়ার হাই তৈরি করছে কিনা। ঠিক আছে, এটা মনে হয় ক্লিয়ার হলো। যদি একটু ব্যাংক নিফটিতে আসি, তাহলে দেখবেন ব্যাংক নিফটি কিন্তু এর আগের সুইংকে ক্রস করেছিল এবং খুব তাড়াতাড়ি
ক্রস করেছিল। এই ব্যাপারটাই একটু সন্দেহর মতো লাগে, যখন এত স্টিপ হয়ে বাড়ে। ঠিক আছে, অনেকটা পড়েছে বলে হয়তো এত স্টিপ হয়ে বাড়ছে, বাড়তেই পারে। এইবার হচ্ছে আসল পরীক্ষা যে এখান থেকে সে কি করছে, এখান থেকে কি আবার মানে যতটা স্টিপলি উঠেছিল ততটাই স্টিপলি নামবে, নাকি মোটামুটি একটু এখানে কনসলিডেট করলো তারপর আবার বাড়লো, আবার এই হাইকে ক্রস করলো, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো সেটার ব্যাংক নিফটির দিকেও কিন্তু নজর একটু রাখতে হবে। তবে ব্যাংক নিফটির এক একটা কম্পোনেন্ট এক এক দিন এক একভাবে কাজ করে। কোনোদিন কোটাক ব্যাংক, কোনোদিন এইচডিএফসি ব্যাংক, কোনোদিন সেগুলোকে বাড়ানো হয়, কোনোদিন কমানো হয়। রিলায়েন্স যদি বেড়ে থাকে তাহলে এইচডিএফসি ব্যাংকে কমিয়ে একটু ব্যালেন্স রাখা হয়। এরকম ব্যাপারগুলো তো চলছে। এফআইআইরা বাই করলে ডিআইআইরা বেচবে, যখন এফআইআইরা কিনবে, মানে যখন এফআইআইরা বেচবে ডিআইআইরা সাপোর্ট দেবে, এই জিনিসগুলো তো আছেই। ঠিক আছে, এইবার একটা দুটো জিনিসে আপনাদের সামনে আসবো। স্মল ক্যাপ আর মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি, যে স্মল ক্যাপ আর মিড ক্যাপ ইন্ডেক্সে কি হচ্ছে। দেখুন, এই ক্ষেত্রে এই 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 জায়গাটা একটু দেখতে হবে। মানে মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স আপনাদের সামনে খোলা আছে, এর কারেকশনটা কিন্তু নিফটির তুলনায় একটু মানে বেশি হয়েছে। মানে গতকালও নিফটি মোটামুটি একটা জায়গায় থাকলেও, ক্লোজিং বেসিসে পজিটিভে থাকলেও, স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু নেগেটিভে ছিল। স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে এখন বলছি। সুতরাং এর পতনের দিকে আমার পার্সোনাল নজর আছে। স্মল ক্যাপ এবং মিড ক্যাপটাও আপনাদের সামনে খুলে দিই। মিড ক্যাপটার উপর স্পেশালি একটু নজর আছে, কারণ স্মল ক্যাপ মিড ক্যাপেই তো আমাদের পার্সোনাল স্টকগুলো থাকে। আমরা যারা রিটেল, তাদের পোর্টফোলিওতে স্মল ক্যাপ মিড ক্যাপই থাকে। তাই জন্য দেখবেন নিফটি হয়তো এই কদিনে খুব ভালো করলেও স্মল ক্যাপ মিড ক্যাপ পোর্টফোলিওটা অতটাও যেন ভালো করেনি অনেকের ক্ষেত্রে। কারণ যদি আমি দেখি, আমার দর্শকের যে প্রশ্নগুলো নিচে আসে, যে রেলওয়ে স্টক নিয়ে একটু বলুন, আইআরসিটিসি থেকে শুরু করে আইআরএফসি, এইসব নিয়ে, হ্যাল এক্সেট্রা, এইসব নিয়ে আমি যদি বলি, ধরুন আইআরএফসির কথা, আমি একটা ইন জেনারেল পিএসইউ নিয়ে বলছি। রেলওয়ে সেক্টর আছে, রেলওয়ে সেক্টরের স্টকগুলো, কয়েকটা স্টক দাঁড়িয়ে আছে এক জায়গায়, ঠিক আছে, যেমন আইআরসিটিসি দাঁড়িয়ে আছে। এবার দেখুন, দুটো জিনিস চাই, এক, মার্কেটকে একটু ভালো হতে হবে, আর দুই, গভর্নমেন্টের থেকে একটু পুশ আসতে হবে, তাছাড়া ব্যাপারটা হবে না। আইআরসিটিসি ধরুন যে বিজনেসটা করে সেটা মনোপলি বিজনেস, আমিও জানি, আপনিও জানেন। প্রবলেমটা কি, এই স্টকগুলো, শুধু আইআরসিটিসির কথা বলছি না, আপনি আইআরএফসি, ইরকন, যে কোনো রেলওয়ে স্টক নিন, টিটাগড় ওয়াগন, সেগুলো কিন্তু খুব কম সময়ে অনেক গুণ বেড়ে গেছে। কয়েকটা স্টক হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েকটা স্টক অনেক গুণ বেড়ে গেছিল এই 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 মানে এই বুল রানে। তো কয়েক গুণ বেড়ে গেলে কিন্তু আস্তে করে ওই টাইম কারেকশন বা প্রাইস কারেকশন এগুলো তো হবেই। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর যারা ইনভেস্টার, তাদের আমি আবার বলবো, প্রত্যেক পতনকে কাজে লাগিয়ে অল্প অল্প তো হয়তো জোগাড় করছেন, অল্প অল্প কেউ কেউ হয়তো ভালো স্টকে অ্যাভারেজ করছেন। বাজে স্টকে অ্যাভারেজ করবেন না। বাজে স্টক কি, যে যার বিজনেস আপনি বোঝেন না, যেটা অন্যের নামে, মানে অন্যে বলেছে তাই জন্য কিনেছেন, সেটা আমিও হতে পারি, তাহলেও নিজে অ্যানালিসিস করে, নিজে বুদ্ধি না লাগিয়ে যেগুলো কিনেছেন সেগুলোই বাজে স্টক। ঠিক আছে, সে কোম্পানি যত নাম করা হোক না কেন। তো যার উপর নিজের কনফিডেন্স আছে সেই সব স্টকগুলোতে অ্যাভারেজ করতেই পারেন, কিন্তু এরকম করবেন না যে অ্যাভারেজ নিচের দিকে করতে করতে সেটা ওই একটা বাজে স্টক বা একটা স্টকই আপনার পোর্টফোলিওর 20% হয়ে গেল, 30% হয়ে গেল, এরকম যাতে না হয়। টোটাল পোর্টফোলিওর 5 থেকে 7%-এর মধ্যে রাখবেন, তাহলেই হলো। আরেকটা কথা যেটা আজকে আমার বলার আছে, বিভিন্ন স্টক কিন্তু নিচ থেকে উপরে গেছে, তারপর এবার কারেক্ট করছে। তাই জন্য আমি বলেছিলাম ট্রেডার যারা, তারা কিন্তু স্টপ লস রাখবেন। যেমন কেইন্স টেকনোলজি 930 থেকে মুভ দিয়েছিল, 1100-র উপরে গেছিল, এখন আবার নিচের দিকে নামছে। যখন গেছিল আমি দুদিন আগে আপনাদের বলেছিলাম যে স্টপ লস রাখবেন, মনে আছে সেই ভিডিওতে? এই আবার আমি মনে করিয়ে দিই। এই যে এইখানে মনে হয় আমি কিছু, এই যে সুইং ট্রেডিংয়ের জন্য 5টি স্টক নিয়ে আলোচনা, তার আগে 2 সপ্তাহ আগে আমি 6টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম। সেই 6টি স্টকের মধ্যে আপনার এগুলো ছিল, কে ফিনটেক, সিডিএসএল, এগুলো ছিল যেগুলো ভালো মোটামুটি রিটার্ন দিয়েছিল, তারপর 10% 15%-এর মতো বেড়েছিল। এবং সেই ভিডিওতেও বলেছি, তারপর আমি এই 5 দিন আগের এই ভিডিওতেও আমি এসে বলেছিলাম ওইগুলোতে ট্রেলিং স্টপ লস রেখে দেবেন, যাতে স্টপ লস হিট হলেও আপনি লস হবেন না। অ্যাটলিস্ট কেনা দামে বা কেনা দামের উপরে স্টপ লস রাখবেন, যার যেমন রিস্ক অ্যাপিটাইট, যে যেমনভাবে চার্ট দেখেন এক্সেট্রা, নিজের সেট আপ অনুযায়ী। তাহলে কি হবে, অ্যাটলিস্ট এই যে পতনটা হচ্ছে তাতেও কি আপনার স্টপ লস যদি হিটও হয়, আপনি ওই উইনিং পজিশনকে মানে গ্রিনেই যাবেন।
তাই না? সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যারা নতুন যে কোনো সুইং ট্রেডে পজিশন তৈরি করছেন, আমি তো বলবো দুটো জিনিস, একটা স্টকের মোমেন্টাম তো দেখবেনই, তা দেখে ট্রেড নেবেন, তার সাথে সাথে ওভারঅল মার্কেট কি মোমেন্টাম আছে সেটা দেখেও সুইং ট্রেডিং করবেন। মানে ধরুন ওভারঅল মার্কেট, ধরুন আমি নিফটির চার্টটাই খুলি তাহলে একটু বোঝাতে পারবো। ওভারঅল মার্কেট ধরুন এইখান দিনে পড়ছে, ধরুন গত তার এর পরের দিনও পড়লো, এরকমভাবে আপনি দেখছেন, তখন নিশ্চয়ই পজিটিভ সুইং নেবেন না। এবং এই উপরের দিকে এই রেজিস্ট্যান্সে নিজেই তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স জোনে অ্যাপ্রোচ করছে, তাহলে নিচ থেকে যেসব যদি আপনি স্টকও ধরে থাকেন সেগুলো ভালো মুনাফা দিচ্ছে, সুতরাং এখানে একটু একটু প্রফিট বুক করতে হবে। এখন কিন্তু মার্কেট ট্রেন্ডিং নেই, এখন মার্কেট ট্রেন্ডিং থেকে হয়ে গেছে স্টক পিকারদের মানে মার্কেট, যেটা আমি আপনার 2-3 সপ্তাহ আগেও বলেছি। এখন স্টক পিকারদের জামানা, তাই জন্যই কিন্তু আপনি মানে যদি স্টক নিয়ে থাকেন, ওভারঅল মার্কেট রেজিস্ট্যান্সকে হিট করছে, সেখানে পার্শিয়ালি অ্যাটলিস্ট প্রফিট বুক করুন আর ট্রেলিং স্টপ লস করে যান, এইগুলো করতে হবে। বা নতুন করে সুইং এখানে আর করব না, বা সুইং যদি 1-2 দিন আগে নিয়ে থাকি সেগুলোকে প্রফিট একটু বুক করব। ট্রেডারদের কথা বলছি। আর ইনভেস্টাররা যা পজিশন আছে সেইগুলোকে মেক শিওর করবেন যাতে একটা স্টক আপনার পোর্টফোলিওর 5%-এর বেশি না থাকে, 5-6%। ওই চুলচেরা বিশ্লেষণ করবেন না, মোটামুটি আমি কি বলতে চাইছি। তাহলে দেখুন, তাহলে ধরুন একটা স্টক আপনার কাছে 5% অ্যালোকেশন আছে, তাহলে সেই স্টকটা যদি 20%ও নিচে যায়, 20% নিচে যায়, তাহলেও ওভারঅল পোর্টফোলিওতে আপনার হিট হবে মাত্র 1%-এর মতো অন অ্যান অ্যাভারেজ। তাহলে ভাবুন, তাহলে ওভারঅল পোর্টফোলিও তো আপনার ঠিকই থাকলো। তো এই সময় কিন্তু এই অ্যাসেট অ্যালোকেশন বলছি, নর্মাল অ্যালোকেশনটা ইনভেস্টার এবং ট্রেডারদের মেনে চলতে হবে। ইনভেস্টারদের যেমন এরকম অ্যালোকেশন, সেটার দিকে নজর রাখতে হবে, ট্রেডারদের তেমন স্টপ লসের উপর মেনটেন করতে হবে। স্টপ লস আসলে একদম স্ট্রিক্টলি বেরিয়ে যাব। মার্কেট ও শুধু নিজের স্টক নয়, ওভারঅল মার্কেট কি করছে সেদিকে দেখতে হবে, যে ওভারঅল মার্কেট নিচের দিকে এলে আমি তাহলে সুইং থেকে একটু প্রফিট বুক করে নেব, বেরিয়ে যাব। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, প্লিজ একটু মাথায় রেখে কাজ করবেন। ওই হটকারীর মতো ওই নিয়ে বসে থাকলাম, সুইং ট্রেডিং করছি, এদিকে নিচে এলে আমরা ওই ট্রেডিংয়ের জন্য নেওয়া স্টকেই বলবেন যে ইনভেস্টার হয়ে গেলাম, ওরকমভাবে করবেন না কিন্তু প্লিজ। ওইগুলো হয়ে যেত, ওইগুলো ঠিকঠাক হয়ে যেত 2023-24-এ, এখন হওয়াটা মুশকিল। ওই স্টকে ফেসে যাবেন, তারপর আর ওই নিজেকে সারা জীবন ইনভেস্টারই বলে যাবেন, আসলে ট্রেডিং করার জন্য স্টকটা নিয়েছিলেন। ওই করবেন না, স্ট্রিক্ট স্টপ লস মানুন এবং সেই অনুযায়ী কাজ করুন, ট্রেডারদের বলছি। আচ্ছা, তো এইবার যেটা আমি বললাম 23,000-এর দিকে একটু আমাদের নজর রাখতে হবে। আর 23,000 যতক্ষণ না ভাঙছে ততক্ষণ তো ঠিক আছে বাজার আপাতত, কেননা এতটা বেড়েছে যখন একটু 1-2 দিন যদি একটু মাইনাস হয়, তাও আবার মান্থলি এক্সপায়ারির কাছে, তাহলে অবাক হওয়ার তেমন কিছু নেই, মানে কমপ্লেন করার জায়গা নেই নিফটির এগেনস্টে, সেটাই বলতে চাইছি। আর আবার কথা বলি, যারা আমার অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ইনভেস্টিং কোর্সে ভর্তি হতে চান, এই ভিডিওর ফার্স্ট ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। কোর্স সম্বন্ধে তথ্য এবং পেমেন্ট ডিটেলস সব কিছু ওখানে বলে দেওয়া হবে। পয়লা মানে 2nd এপ্রিল, ওই এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ থেকে কোর্স, অনেকের একটু রিকোয়েস্টও এসেছে যে দাদা যেহেতু ফিনান্সিয়াল ইয়ারের শুরু হচ্ছে, সেহেতু এপ্রিলের 2nd না করে একটু এপ্রিলের 10 তারিখ এসব থেকে একটু শুরু করুন। ঠিক আছে, তাদের কথাও আমি রাখবো। মোটামুটি ওরকম সময় থেকে, মানে ফার্স্ট উইক বা ফার্স্ট উইকের শেষের দিকে এপ্রিল থেকে আমি কোর্সটা স্টার্ট করব, তবে এখনই এনরোলমেন্ট করে নেবেন, ঠিক আছে, যদি আপনারা চান। আর মে মাসে শুরু হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, যেটা হচ্ছে স্টক ইনভেস্টিং এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং। ওই কোর্সটা কিন্তু অনুরোধ রইল যদি পারেন তো একটু চেক আউট করতে পারেন। ওই কোর্স সম্বন্ধেও ওই নিচে হোয়াটসঅ্যাপ যা দেওয়া আছে সেখানে একটু যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।